এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালায় বহু দূরে ক্লান্ত ভব ঘুরে। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে। ঘুম আসে না ঘুম স্বার্থপর, ঘুম আসে না ঘুম স্বার্থপর। আমি ভাই আর কত গান গাইবো? তোকে দেওয়া ডেয়ারটা আদৌ পূরণ করবি নাকি আমরা সবাই গুছগাছ করে চিতরে চলে যেতাম? আর আসবো না, তোর বাসায় আড্ডা দিতে বলে দিলাম। অমি নামের ছেলেটা বারান্দার রেলিংয়ে উঠে বসে পা দোলাচ্ছে। নিচের ফাঁকা রাস্তাটার দিকে চেয়ে। রাত তখন 11:30 বাজে। ঘড়ির টিং টিং আওয়াজ শোনা যায়। ঘড়িটি বিদেশি, চাচা সৌদি থেকে আসার সময় এনেছিল। সব সময় 12:30 বাজলে আওয়াজ করে, 15:15 বাজলেও বাজে, আবার ঘন্টা পূর্ণ হলে অনেকক্ষণ ধরে বাজে। অমির বাসায় আজ তার বন্ধু 4 জন এসেছে আড্ডা জমাতে। চঞ্চল, টুটুল, দিদার আর রিজভি। আড্ডা শেষ হতে না হতেই তারা ঠিক করলো ট্রুথ অর ডেয়ার খেলবে। তাই সেটা খেলতে লেগে গেল আড্ডা বাদ দিয়ে। অমি প্রথমে ট্রুথ নিয়েছিল, পরপর 2-3 বার তার ভাগ্যের চাকা ঘোরার কারণে শেষে বাধ্য হয়ে সে ডেয়ারটা নিল। তার বন্ধু চঞ্চলের মতো তার ডেয়ারটা হলো, এখন এ সময় সে রাস্তায় নামবে। সবার আগে যে ব্যক্তি তার সামনে এসে দাঁড়াবে তাকে প্রপোজ করবে। হোক সে ছেলে, হোক সে মেয়ে। টানা 15 মিনিট ধরে ভেবে সে এবার সিদ্ধান্ত নিল যাবে, কারণ তা না হলে ওর বন্ধুরা ওকে ছাড়বে না। অথচ ওদের কি সুন্দর ডেয়ার দিয়েছিল সে, যেমন চিকেন রান্না করা, 2 মিনিটের ডিম, 7টা খাওয়া। আর ওর ভাগ্যে কি জুটলো? যদি কোনো ছেলে হয়, এত রাতে তো আর মেয়ে আসবে না। মেয়ে হলে আরেক বিপদ ওর। রিজবি ঘাড় ঘুরিয়ে বলল, তুই যাবি নাকি ধাক্কা দিয়ে বের করে টপকে নিচে ফেলবো তোকে? রে অমি কপালের ঘাম মুছে গায়ের টি শার্টটা টেনে টুনে ঠিক করে দরজা খুলে বের হলো। সে দোতলায় থাকে। আস্তে আস্তে করে নিচতলায় এসে রোডটার দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে রোডের মাঝে এসে দাঁড়ালো। আবাসিক এলাকার রোড বলে বাস ট্রাক না থাকলেও অনেকক্ষণ পর রিক্সা, বাইক, প্রাইভেট কার নজরে আসে। ঢোক গেলে আমি সামনের দিকে তাকিয়ে আছে। কেউ আসছে না দেখে উপরে তাকিয়ে বলল, না আসা অব্দি ওয়েট করতে হবে তোকে। আমি বিরক্ত হয়ে আবারও সামনে তাকালো। 2 মিনিট পর নজরে আসলো একজন। অন্তদন্ত হয়ে এদিকেই আসছে সে। দেখে মনে হয় একটি মেয়ে, পরনে হলুদ খয়েরি রঙের মিশ্রিত জামা, গায়ে ওড়না ঝুলিয়ে এদিকে ছুটে আসছে। অমি ঢোক গিলে হাত দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা ওর সামনে এসে থেমে গেছে। অমি চোখ বন্ধ করে বলল, আই লাভ ইউ, বাট আমায় চড় মারবেন না প্লিজ। অমি মেয়েটার কোনো সাড়া না পেয়ে আস্তে করে চোখ খুলল। ল্যাম্পপোস্টের আলোয় তার চেহারা মোটামুটি দেখা যায়। মুখের সামনে দুপাশ থেকে চুল এসে ভর্তি, খোলা চুল। মেয়েটার চোখ গুলিয়ে আসছে। চোখ কেমন কেমন করে মাথায় হাত দিল সে। তারপর নিচে পড়ে গেল মেয়েটা। অমি মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। উপর থেকে চঞ্চল হেসে বলল, তোর প্রপোজে মুগ্ধ হয়ে মেয়ে জ্ঞান হারাইছে। আর অমি তার কথার উত্তর না দিয়ে নিচে বসে পড়ল। হ্যালো, আপনি ঠিক আছেন? এক্সকিউজ মি। কোনো সাড়া না পেয়ে অমি মাথা তুলে বলল। মেয়েটা মনে হয় সিক। চঞ্চল আর টুটুল এবার সিরিয়াস হলো। আসছি বলে ওরা এদিকে ছুটলো। অমি মেয়েটার মুখ থেকে চুল সরিয়ে মুখ টিপে এদিক ওদিক ফিরালো। সত্যি সত্যি জ্ঞান হারিয়েছে মনে হয়। টুটুল কোমরে হাত দিয়ে বলল। কি করা যায় এরে? চঞ্চল বলল, পুলিশ স্টেশন। হসপিটাল? চুপ থাক অমি। হসপিটালে নিয়ে গেলে ওনারা ভাবে আমরা মেয়েটার সাথে উল্টাপাল্টা কিছু করছি। মেয়েটা তো এমনি এমনি অজ্ঞান হয় না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আই থিঙ্ক পানির সিটে দিলে উঠে যাবে। এক কাজ কর, বাসায় নিয়ে আয়। আমি ম্যাড চঞ্চল, ওরা ওর বাসায় দেবো? কেউ দেখলে কি বলবে? এত রাতে কে দূরবীন নিয়ে তোকে ফলো করছে? যা বলছি তা কর, না হলে একসাথে সবাই ফাঁসবো। চঞ্চলের কথা মতন মেয়েটাকে তারা বাসায় নিয়ে আসলো। সোফার উপর শুইয়ে 4 জন মিলে দূরে দেয়ালে পিঠ ঠেকিয়ে ওকে দেখছে এখন। অমি হাত ভাঁজ করে বলল। সারা গায়ে মাছ ধরে রাখা দেখতে পাচ্ছিস? চঞ্চল গালে হাত দিয়ে বলল। কি হয়েছে ওর সাথে কে জানে? টুটুল ভ্রু কুচকে বলল, রিজবি, আমি কি দেখছি ওর রেপ হয়েছে নাকি অন্য কিছু? আমার দিকে তাকায় আক্স করছিস কেন? ওই যে ভবিষ্যৎ পুলিশ অফিসার দিদার দাঁড়িয়ে আছে, ওকে বল তদন্ত করতে।
না ভাই, আমি এখনো পুলিশ হয়নি, তবে আমার সিক্স সেন্স বলেছে মেয়েটার জ্ঞান ফিরা অবধি ওয়েট করা উচিত। আরো পানি মারো রে। অলরেডি 1.5 লিটার পানির বোতলের 1 বোতল পানি ঢালা হয়েছে ওর মুখে টুটুল। পাক্কা 10 মিনিট পর মেয়েটা চোখ খুলল। চোখ খুলে তার চোখের সামনে 4টা ছেলেকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এক চিৎকার করে সোফার এক কোণে চলে গেল সে। বুকের ভেতর ধরপড় করছে তার, কি করে নিজেকে বাঁচাবে তাই ভাবছে। আমি আর বাকিরা একটু পিছিয়ে বলল। আমরা তোমার কিচ্ছু করবো না। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে বলল, আমি কোথায়? আমার বাসায়। আপনি কে? আমি এখানে এলাম কি করে? আমি ভ্রু কুঁচকে কিছু বলতে যাবে তার আগেই রিজভি বলল, তুমি আমার বন্ধুর প্রপোজ শুনে অজ্ঞান হয়ে পড়েছিলা, তোমাকে আমরা এখানে নিয়ে আসলাম সেজন্যে। মেয়েটার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সোফার পাশে সেন্টার টেবিলের উপরে রাখা পানির জগটা দেখছে শুধু। অমিতা বুঝতে পেরে বলল, পানি খেতে পারো। মেয়েটা পানি নিয়ে মুখে দিতে গিয়ে আবার কি মনে করে রেখে দিল, খেলো না। এখানে কাউকে বিশ্বাস করা যায় না, না জানি পানিতে কি মিশিয়েছে। তোমার সাথে উল্টাপাল্টা করেছে কেউ? নাম বলতে পারো, আমরা তোমায় হেল্প করব সঠিক বিচার পেতে। মেয়েটার মুখ তুলে তাকালো রিজভির দিকে, তারপর বলল, উল্টাপাল্টা বলতে? আমি ভ্রু কুঁচকে বলল, এখানে কাউকে বিশ্বাস করা যায় না, না জানি পানিতে কি মিশিয়ে আছে। এটা তো উল্টো পাল্টা কি জানেন না, সোজা হিসেব রেপ বলে, যৌন নির্যাতন। আর কিছু শুনবেন? মেয়েটা রেগে গেল, তারপর চেঁচিয়ে বলল, আজগুবি কথা বলেন কেন? আমার সাথে এসব কিছুই হয়নি, আন্দাজে কথা বলবেন না একদম। আমি শব্দ করে গেল চেয়ারে। বাকিরা ওর রাগ দেখে তোয়াক্কা না করে আবারও মেয়েটার দিকে তাকিয়ে বলল, তো তোমার এই হাল কেন তাহলে? মেয়েটা জামার হাতা টেনে হাতের তাক ঢেকে বলল, ওই আসলে আমার বাবা। ছি ছি, তোমার সৎ বাবা এসব করেছে? আশ্চর্য, একটু থামবেন? আমাকে বলতে দেবেন? এরকম গেস করার কোনো দরকার নেই। আমার নিজের বাবা আমায় জোর করে বিয়ে দিতে চেয়েছিল, আর তাই আমি পালিয়ে এসেছি। এবার বুঝেছেন সব? গায়ে বিয়ের শাড়ি কই? আজ গায়ে হলুদ ছিল। তো আপনি যাবেন কোথায় এখন? আমার প্রশ্নে মেয়েটা বলল, যেখানে দু চোখ যায় সেখানে যাব, তাও ওই বাড়িতে ফিরে যাব না। আমি চেয়ার থেকে উঠে নিজের রুমে যেতে যেতে বলল, চঞ্চল সিনেমার হিরোইনটাকে নিয়ে আমার বাসা থেকে বের হওয়া সবাই। কাল আমার 14 গোষ্ঠী আসবে বাসায়। মেয়েটা সোফা থেকে নেমে বলল, কে হিরোইন? আমার কথা বলা কি আপনার কাছে ফিল্মের স্ক্রিপ্ট মনে হয়? আজব লোক তো আপনি, কথায় কথায় শুধু অপমান। টুটুল রিজভির শার্টের কলার টেনে কানটাকে কাছে এনে ফিসফিস করে বলে, চল চল আমরা কেটে পড়ি। দিদার আর চঞ্চল কেটে পড়েছে ততক্ষণে। টুটুল আর রিজভিও উধাও। মেয়েটা টেবিলের উপর থেকে পানি নিয়ে হাতে ঢেলে দোয়া পরে ফু দিয়ে পানিটা খেলো। তারপর চকটা আবারও টেবিলে রেখে এদিক ওদিক তাকালো সে। ড্রয়িং রুমটা সুন্দর, তবে বেশ অগোছাল, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কিরে গেলি তোরা? অমিত তোয়ালে দিয়ে মুখ মুছে রুম থেকে এসে দেখলো মেয়েটা চোরের মতন দাঁড়িয়ে আছে এক কোনায়, আর পুরো রুম। রেজবি, টুটুল, দিদার, চঞ্চল, কই তোরা? ওনারা চলে গেছেন। তা আপনি এখানে কি করেন? আপনিও যান, টাটা। খালি। মেয়েটা মাথা নিচে করে আরেকটু পানি খেয়ে দরজা খুলে বের হলো বাসা থেকে। আমি দরজা লাগিয়ে দিয়েছে ততক্ষণে। দুকদম হাঁটতেই সামনে পড়লো একজন বয়স্ক মহিলা। তিনি ওর হাত থপ করে ধরে বললেন, ও আচ্ছা, তাহলে তুমিও মেয়ের হবু বউ সিনথিয়া? মেয়েটা মাথা তুলে বলল, আমার নাম তো পুতুল। হ্যাঁ, কি বললে? শুনি না কানে আজকাল। ডাক্তার দেখাতে হবে ভালো দেখে। কোনো কানে ডাক্তারের নাম জানো? ভালো নাম করা। পুতুল এদিক ওদিক তাকিয়ে বলল, আমি আসি। কিন্তু মহিলা হাত ছাড়লেন না। ওকে টেনে ধরে কলিং বেলে চাপ দিলেন। আমি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিল, সে সময় ঝাড়ু নিয়ে দরজা খুললো সে। উর্মি আন্টিকে দেখে ঝাড়ু ফেলে দিল, তারপর সালাম দিয়ে ভেতরে আসতে বলল। উর্মি আন্টির সাথে করে পুতুলকে নিয়ে ভেতরে ঢুকলেন। আমি পুতুলকে দেখে চমকে তাকিয়ে আছে। সিনথিয়াকে দেখলাম চলে যাচ্ছে, তোমার বাবা এসেছিল নাকি? আমি সোফার কুশনগুলো গুছিয়ে রেখে বলল, না, বাবা কাল আসবে, একটা কাজে রাঙামাটি গেছে। কিন্তু উনি তো সিনথিয়া। আরে জানি আমি ও সিনথিয়া, লজ্জা পাও কেন? তোমরা আজকালকার যুগের ছেলে মেয়ে, বিয়ের আগে দেখা সাক্ষাৎ একেবারেই স্বাভাবিক। আমি খারাপ দেখছি না। সিনথিয়া তো লজ্জা পেয়ে পালিয়েই যাচ্ছিল, জোর করে নিয়ে এলাম।
এ কি সিনথিয়া, ওভাবে দাঁড়িয়ে আছে কেন? বসো না। উর্মি আন্টি পুতুলের হাত ধরে জোর করে বসিয়ে দিলেন সোফায়। অমি কপাল কুচকে বলল, সিনথিয়া একটু রান্নাঘরে আসবে, আন্টিকে স্যুপ বানিয়ে খাওয়াতাম। আমার হাতের স্যুপ অনেক পছন্দ করেন উনি। পুতুল চোরের মতো উঠে অমির পিছু পিছু গেল। রান্নাঘর অব্দি আসতেই অমি পুতুলের হাতের কনুই ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, আপনি সিনথিয়া জানেন ও কি হয় আমার? পুতুল মাথা নিচু করে বলল, আমি বলেছি আমি পুতুল, কিন্তু উনি তো কানে শোনেন কম। বারবার বোঝানোর চেষ্টা করেছি, জোর করে ধরে নিয়ে আসলেন, আমি কি করব? অমি পুতুলের হাত ছেড়ে দিয়ে বলল। জান এখন। পুতুল মাথাটা নিচু রেখেই দরজা খুলে চলে যেতে নিতেই উর্মি আন্টি ওকে বাধা দিয়ে বললেন ওনার পাশে এসে বসতে। পুতুল ঢোক গিলে অমির দিকে তাকালো। অমি মুখটা ফুলিয়ে চুলার পাতিল বসিয়েছে। পুতুল চুপচাপ আন্টির পাশে এসে বলল, একটা কথা বলি মা, শোনো। অমি খুব ভালো একটা ছেলে। আমি যতদূর জানি ও তোমার চোখে জীবনও অশ্রু আসতে দেবে না। দরকার হলে নিজে বসে বসে কাঁদবে, তাও তোমায় কাঁদতে দেবে না। সেই 12 বছর বয়স থেকে ও এখানে থাকে। সে সময় থেকে আমি ওকে চিনি। আমি বাপু বাসায় আমার বুড়ুকে নিয়েই থাকি। ও আমাকে নাতিপুতির অভাব বুঝতেই দেয়নি কোনোদিন। দেখো না, এখন আমার জন্য স্যুপ বানাচ্ছে। আন্টি, আমি সিনথিয়া নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ, কি বললে? তুমি খুব আস্তে কথা বলো, আমি বুঝি না একদম। আচ্ছা, আমি আসি আন্টি, ভালো থাকবেন। পুতুল উঠে তাড়াতাড়ি আন্টি আবারও ওকে ধরে বসিয়ে দিয়ে বললেন, এরকম যাই যাই করো কেন? তোমার হবু বরের বাসা এটা, এত লজ্জা পেলে চলে? অমি স্যুপের বাটি এনে আন্টির সামনে রেখে চামচ দিয়ে নেড়ে বলল খেতে। আন্টি স্যুপ খেয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমি আজ আসি। সিনথিয়াকে বাড়ি পৌঁছে দিও। এত রাতে একটা মেয়ে একা যেতে দিও না। তার উপর যে সে তোমার দায়িত্ব, বুঝেছো? আমি আসি। আন্টি চলে গেছেন। উনি চলে যেতেই পুতুলও সেও বেরিয়ে পড়লো। একটু থেমে পিছনে তাকিয়ে অমিকে দেখলো একবার। অমি দরজা ধরে দাঁড়িয়ে আছে, এখনো লাগায়নি। পুতুল মন খারাপ করে চলে গেল। রাতের নির্জন রাস্তায় নেমে আগের মতন হাঁটা ধরেছে সে। কিছু দূর এসে দুটো ছেলেকে দেখে গাছের পিছনে লুকিয়ে পড়লো সে। একজন তার বড় ভাইয়া আসাদ, আর আরেকজন হলো যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, সাইমা। গাছটা ধরে ভয়ে কাঁপছে পুতুল। আজ ধরা খেলে বিয়েটা হয়েই ছাড়বে। ওরা দুজন হাঁটার গতি বাড়িয়ে এদিকে আসছে। পুতুল এদিকে এসেছে আন্দাজ করে ওরা এখানে অবধি পৌঁছে এলো। গাছটার পাশে ল্যাম্পপোস্টে একটা ঠায় দাঁড়িয়ে আছে। গাছের কাছাকাছি এসে তাকালেই পুতুলকে ঠিক চেনা যাবে। ভয়ে শেষ পুতুল, কি করবে ভেবে পাচ্ছে না। ওরা খুব কাছে এসে গেছে। গাছটার কাছাকাছি আসতেই যেই না সেদিকে তাকাবে, অমি এসে পুতুলের পাশে দেয়ালের উপর হাত রেখে ওকে ঢেকে ফেললো। আসাদ ভ্রুকুচকে বলল, রাত বিরাতে এসব করো ঠিক আছে, কিন্তু পাবলিক প্লেসে করো কেন? অমি ঘাড় ঘুরিয়ে বলল, ভাই আপনার সমস্যা? না, সমস্যা না, চলো সাইমন, ওদিকে দেখি। পুতুল মুখে হাত দিয়ে চুপ করে আছে। ওরা চলে যেতেই অমি সোজা হয়ে দাঁড়ালো দেওয়াল থেকে হাত ছড়িয়ে। পুতুল চোখ মুছে বলল, ধন্যবাদ, আপনি হেল্প না করলে এখনই ধরা খেতাম। ইটস ওকে। পুতুল ওড়না দিয়ে গা ডেকে আবারও ছুটল। অমি আর কিছু দূর এসে বলল, বান্ধবীর বাসা নেই? পুতুল থেমে মাথা ঘুরিয়ে বলল, একজনের আছে, আজ তার বাসায় মেহমান এসেছে। আমার জায়গা নেই, তবে 2-3 দিন পর হবে। অমি থুতনির নিচে হাত রেখে কিসব ভাবলো, তারপর বলল, আচ্ছা চলুন আমার সঙ্গে। কোথায়? আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে, ও ফ্ল্যাটে থাকে ওর বোনের সাথে। আপনি ওর বাসায় থাকতে পারেন আমার সুপারিশে, তবে ঠিক 3-4 দিন। ও কিপটে, বেশি লাগবে না। তারপর আপনি আপনার বান্ধবীর বাসায় গিয়ে থাকবেন। পুতুল মাথা নাড়ালো। আর অমি পকেট থেকে ফোন বের করে কানে ধরে হাঁটতে হাঁটতে একটা রিক্সা থামালো। পুতুল ওর পিছু পিছু ওকে ফলো করছে। অমি রিক্সায় উঠে বসে বলল, হ্যাঁ ঋতু, আমি তোর বাসায় আসছি, ফ্রি আছিস? পুতুল চোরের মতন উঠে বসলো অমির পাশে। অমি ঋতুর সাথে কথা বলায় ব্যস্ত। 10-15 মিনিট বাদে একটা 4তলা দালানের সামনে এসে রিক্সা থামালো। অমি রিক্সা থেকে নেমে মানিব্যাগ বের করে টাকা দিতে দিতে বলল, হাঁটা ধরেন, আমি আসছি। টাকা দিয়ে সেও চলল। নিচতলায় থেকে ঋতু তার বোনকে নিয়ে। কলিং বেল বাজাতে এই ঋতুর বড় বোন তন্নি এসে দরজা খুলে অমিকে দেখে দাঁত কেলিয়ে বলল, কি হ্যান্ডসাম, নিজে হেঁটে এসে তন্নির কাছে ধরা দিলে, মতলব কি তোমার? অমি হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, এদের কদিন রাখবা, প্যাম্পার করবা, তাহলে আমি তোমাকে নিয়ে 1 কাপ কফি খেতে রেস্টুরেন্ট যাবো। বাই দ্য ওয়ে ঋতু কই? সে ওয়াশরুমে। আচ্ছা,
ওকে। ও হচ্ছে আচ্ছা, আপনার নাম কি? পুতুল চৌধুরী। নামও জানো না? আজীব তো। কই পেলে এরে? সেই সব ঋতুকে মেসেজ করে দেবো। এটা রাখো, যত্ন করবো ভালো মতন, বুঝলে? নাহলে কফির বদলে মিনারেল ওয়াটার এক বোতল ধরিয়ে দেবো। টনি দাঁত কেলিয়ে অমিকে ধরতে যেতেই অমি মুখ ঘুরিয়ে চলে গেল। পুতুল অমির চলে যাওয়া দেখছে। ঋতু এসে বলল, ও আমাদের সাথে থাকবে কয়দিন? আমি বলল ও চলে গেছে নাকি? ইমাদের বান্ধবী। হ্যাঁ গেছে। কোথাও কি 2 মিনিট থাকার ছেলে নাকি সে? আসো ভেতরে আসো পুতুল ম্যাডাম। অমি রিক্সা আরেকটা নিয়ে বাসায় ফিরেছে। দরজা লাগিয়ে নিজের রুমে ঢুকে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়লো। 8 ঘন্টা পর ওর ফোনে একটা কল আসলো। ঋতুর নাম্বার থেকে কল। ঘুম ঘুম চোখে অমি রিসিভ করলো কলটা। ওপাশ থেকে একজন বলল, প্লিজ, আমি এখানে থাকতে চাই না। অমি লাফ দিয়ে উঠে বসে বলল, কে? আমি পুতুল। ঋতু নাম্বার না এটা? কি হয়েছে তোমার? আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান। আমি যেখানে চোখ যায় চলে যাব, কিন্তু এখানে থাকতে পারবো না। কেন, কি হয়েছে? কিছু বলবো তো? হ্যালো? কল কাটা গেল। গভীর ঘুম ভেঙে এরকম সংবাদ শুনে অবাক হয়ে বসে আছে অমি। নিজের মাথার চুল টেনে রুমের লাইট জ্বালালো সে। রাত 1:30 বাজে তখন। এই সময় রিক্সা পাবো তো? আর কি সমস্যা পড়লো সেটাও তো বললো না। ঋতুও তো বলেনি কিছু। টি শার্টটা খুঁজে পরে নিয়ে দরজা লক করে বের হয়ে গেল আমি। রিক্সা পাচ্ছে না বলে হেঁটেই চললো। ঋতুদের বাসা বেশি দূরে না, আবার কাছেও না। 3টে গলি ক্রস করতে হয়। 20 মিনিট হেঁটে ঋতুদের বাসা পর্যন্ত এসে পৌঁছালো আমি। কলিং বেলে 10 বার ক্লিক করার পর তন্নি এসে দরজা খুলেছে। বাসার অবস্থা দেখে অমির চোখ কপালে। ভেতরে শুধু ঋতু আর তন্নি না, বরং ছেলে আর মেয়েসহ আরো 10-15 জন মানুষ গিজগিজ করছে। সবাই হেলে দুলে গানের সাথে নেচে যাচ্ছে। কেউ কেউ সোফায় মরার মতন পড়ে ঘুমাচ্ছে। তন্নি অমির হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে কাছে এনে বলল, সঠিক সময়ে এসেছো। লেটস ডান্স। অমি তন্নির হাত ছাড়িয়ে পুতুলকে খুঁজতে ড্রয়িং রুম পেরিয়ে বেডরুমের দিকে গেল। একটা রুমের দরজা বন্ধ। আমি সেই রুমের দরজা ধাক্কা দিয়ে ওপাশ থেকে পুতুল বলল, খবরদার, আমি দরজা খুলবো না, মরে গেলেও না। দূরে থাকুন, না হলে বারান্দা থেকে ঝাঁপ দেবো বলে দিলাম। আমি এসেছি। অমির গলার আওয়াজ শুনে পুতুল সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। ওর চোখ ভর্তি পানিতে, ওর চোখে পানিতে ভর্তি হয়ে আছে। কেঁদে দিয়ে বলল, এরা সবাই খারাপ, আমি এখানে থাকবো না। অমি মাথা নিচু করে পুতুলের হাত ধরে বেরিয়ে আসলো ওই বাসা থেকে। ফাঁকা নির্জন রোড দিয়ে দুজনে হেঁটে চলেছে। পুতুল চোখ মুছতে মুছতে বলল, অনেক কষ্টে ঋতু আপুর ফোনটা পেলাম। সেটা থেকে আপনার নাম সার্চ করে নাম্বারে কল দিলাম। এতগুলো ছেলের বাসায় আমাকে টাচ করার চেষ্টা করেছিল একজন। পরে আমি রুমের দরজা লক করে বসেছিলাম। আর একটু দেরি না হলে জানি কি হতো। আমি পুতুলের দিকে তাকিয়ে বলল, ঋতুর বারান্দায় গ্রিল আছে। ঝাঁপ দেওয়ার ভয় দেখিয়েছিলে কেন? গ্রিলের ভেতর ঝাঁপ দিলে কোথায়? তাছাড়া বাসা নিচ তলায়, ঝাঁপ দিলেও তো মরতে না। ভয়ের চোটে আরেকজনকে ভয় দেখিয়েছি। কি বলেছি নিজেও জানি না। ওরা যে এমন তা আজ জানলাম। এতদিন ভাবতাম এমনি এমনি ফ্লার্ট করে, বাট আজ এইসব দেখে বুঝলাম ওদের স্বভাবই এরকম। আপনি আমায় অনেক হেল্প করেছেন, কি করে ধন্যবাদ দেবো জানি না। আপনি বাসায় ফিরে যান, আমি দেখি আমার ওই বান্ধবীর বাসায় যাব। আমার বাসায় 6টা রুম, একটাতে আপনার জায়গা হয়ে যাবে। এত রাতে একটা মেয়েকে একা ছাড়া কেমন ভুল তা বুঝতে পেরেছি আমি। আগে ছেড়েও ভুল করেছিলাম। একটু জন্য ধরা খেতেন। আমার সাথে চলুন। কিন্তু আমি আপনাকে টাচ পর্যন্ত করবো না। না, সেটা নয়। আজকে দেরি হয়ে গেছে, কাল সকাল সকাল চলে যাব। আপনার বান্ধবীর বাসায় মেহমান যাওয়া অবধি থাকতে পারেন, সমস্যা নেই তো। আপনার নাকি কাল 14 গোষ্ঠী আসবে বাসায়, তারা আমায় দেখলে? বাবা ফোন করেছিল, দেরি করে আসবে। আপনার মা, ভাই, বোন তারা কোথায়? বাসায় এসে গেছে, চলুন যাই, ঘুম আসে, কাল কত কাজ। পুতুল তার প্রশ্নের জবাব না পেয়ে পিছু পিছু গেল। আমি তাকে গেস্ট রুম দেখিয়ে দিয়ে নিজের রুমে চলে গেছে। খিদায় পেটে ডাক দিচ্ছে পুতুলের। সন্ধ্যায় খিচুড়ি খেয়েছিল সে মায়ের হাতে। এরপর থেকে কিছু খাওয়া হয়নি তার। অন্ধকারে রান্নাঘরে এসে ফ্রিজ খুলে একটা আপেল নিয়ে চলে আসলো রুমে। এক কোনায় বসে আপেলটা খাচ্ছে সে। অমিতাকে যে রুমে থাকতে দিয়েছে সেই রুমটা একটা খাট ছাড়া আর কিছুই নেই, একেবারে কিচ্ছু না। আপেল খেয়ে ওড়না দিয়ে মুখ মুছে জানালার গ্রিল ধরে দাঁড়ালো পুতুল। মা বাবার কথা মনে পড়ছে খুব। তারা আমায় জোর না করলে আজ আমি এখানে থাকতাম না। সকাল হয়েছে আরো আগেই। এখনো বালির চড়িয়ে ঘুমাচ্ছে পুতুল।
ইমাদ সবার আগে উঠেছিল। রুটি চাটা বানিয়ে হটপটে ঢুকিয়ে এখন ডিম ভাজছে সে। ডিম ভাজার ঘ্রাণ নাকে এসে লাগতেই পুতুল উঠে গেল। মাথায় হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারলো সে তার নিজের বাসায় নেই। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে রুম থেকে বের হলো সে। ইমাদ ডিম উল্টা পাল্টে বলল, ফ্রেশ হয়ে নিন, নাস্তা অলমোস্ট ডান। আমার এবার ভার্সিটি যেতে হবে, আজ আমাদের লাস্ট ডে। ইমাদ ডিম উল্টাতে উল্টাতে বলল। পুতুল এক দৌড়ে চলে গেল ফ্রেশ হতে। ইমাদ বাবাকে ফোন করলো জানার জন্য যে তিনি আসবেন কিনা। বাবা জানালো আরো কয়েকটা দিন পর ইমাদ আসবেন। তাই ব্যাগটা গুছিয়ে সোফার উপরে এনে রাখলো সে। পুতুল গায়ে ওড়না নিয়ে মুখ মুছতে মুছতে এসে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ালো। ইমাদ মাথা তুলে বলল, আমার বাসায় এক্সট্রা তোয়ালে নেই, আসার সময় নিয়ে আসবো। আপাতত ওড়না দিয়েই চালাবি। পুতুল অবাক হয়ে বলল, আমি তো কদিন পরে চলে যাব, শুধু শুধু তোয়ালে কিনতে যাবেন কেন? তোয়ালে একটা দাম আর কতই হবে, আপনাকে ওসব ভাবতে হবে না। নাস্তাটা করে দিন, আমি দুপুরে আসার পথে খাবার কিনে আনবো। পুতুল ভ্রু কুঁচকে বলল, কিনে আনবেন কেন? আপনার বাসায় তো চাল ডাল সব আছে, আমি রান্না করতে পারি। পারলে? আপনি মেহমান, আর মেহমানকে দিয়ে কাজ করানো যায় না। সুতরাং আমি কিনে আনবো। ফ্রিজে অনেক খাবার আছে, খিদে পেলে খাবেন। হ্যাঁ দেখলাম, 10 দিনের পুরনো পিৎজাও আছে। সময়ের কারণে ফেলতে পারি না, আপনি আমার ফ্রিজে খুলে ফেলে দিন। এখন রুটি মুখে দিন। পুতুলের মুখে হাত দিয়ে হেসে চেয়ার টেনে বসলো। চুপচাপ খাচ্ছে আর ইমাদকে দেখছে সে। ইমাদ চা বসে এসে রুটি হাতে টিভি দেখছে। পুতুল হালকা কেসে বলল, আপনি খাচ্ছেন না যে? খাবো, আমি চা দিয়ে রুটি খাই। আর ডিমটা আপনার জন্য ভাজলাম। ও, ভাজা দেখে মনে হয় এক্সপার্ট। তো আগে কি খেত? আমার বাবা খায় ডিম। বাবা কয়দিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে। ও আচ্ছা, আপনার মা ভাই বোন তারা তো গ্রামে বাড়িতে থাকে? না, এখানেই থাকে। পুতুল এদিক ওদিক তাকিয়ে বলল, কোথায়? খাওয়ার সময় তো কথা বলতে হয় না, এত প্রশ্ন করবে না তো। একদিনের পরিচয়ে ব্যক্তিগত প্রশ্ন করা যুক্তিযুক্ত না কিন্তু। পুতুল ভ্রু কুঁচকে পানি খেয়ে বলল, আমিও সকালে চা খাই। ইমাদ চ্যানেল পাল্টে বলল, জি, আপনার জন্যও দিয়েছি। আমি রেডি করে আনি। বললাম না মেহমানকে দিয়ে কাজ করাই না আমি। আমার অভ্যাস আছে এসব করার। সুতরাং খাওয়া শেষ হলে বসে টিভি দেখেন। হিন্দি সিরিয়াল দেখেন তো? হ্যাঁ, জি বাংলা দিলাম, রেমডি চলে। বসে বসে দেখেন, আমি আনছি। পুতুল টিভির দিকে তাকিয়ে বলল, আমি সিরিয়াল দেখি না, দুরন্ত চ্যানেলে সিসিমপুর দেখি এক সময়ে। ইমাদ রান্নাঘরে যেতে যেতে বলল, চ্যানেল 35-এ দুরন্ত। কেন যে এমন বাচ্চা মেয়েদের তাদের ফ্যামিলি নিয়ে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কি বললেন? আমি মোটেও বাচ্চা না, অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট আমি। ইমাদ চা ঢালতে ঢালতে বলল, আর আমার পড়াশোনা শেষ, আজ লাস্ট দিন। আপনার সাথে মেলান কেন? আপনার তো সব সেট করা, কেউ জোর করে নাই। জোর করলে বুঝতেন। ইমাদ ঠাস করে ট্রিটা সেন্টার টেবিলের উপর এনে রেখে বলল, জোরটা আমার সাথেও হয়েছে, আপনি বুঝবেন না। চা খান। আপনার সাথেও? কলিং বেল বেজে উঠল। ইমাদ পুতুলের হাত ধরে টান দিয়ে রুমে নিয়ে গিয়ে বলল, দরজা ভেতর থেকে লক করেন। পুতুল দরজা লক করলো তার রুমের। ইমাদ বড় করে শ্বাস নিয়ে দরজা খুলল। ওপারে সিনথিয়া দাঁড়িয়ে আছে। হলুদ রঙের সালোয়ার কামিজ পরে চুলটাকে বেনি করে বেশ দারুণ সেজে এসেছে সে ইমাদের বাসায়। ইমাদ হাসার চেষ্টা করে বলল, এ সময় তুমি? কেন আসতে পারি না? ভেতরে আসতে বলবো না? আরে আসো আসো। সিনথিয়া রুমে ঢুকে সেন্টার টেবিলের উপর 2 কাপ চা দেখে বলল, আঙ্কেল বাসায়, কিন্তু আন্টি যে বললো তিনি নাকি কোথায় গেছে কাজের জন্য। হ্যাঁ, তাহলে 2 কাপ চা কিসের? আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই 2 কাপ বানালাম। সিনথিয়া সোফায় বসে 1 কাপ হাতে নিয়ে বলল, তুমি কি নতুন পারফিউম ইউজ করা শুরু করেছো? অন্যরকম স্মেল আসছে রুম থেকে। ইমাদ মাথা চুলকে বলল, হ্যাঁ, কিসের জন্য এসেছো? তোমার সাথে ভার্সিটিতে যাব, আজ তো তোমাদের লাস্ট ডে, পার্টিতে থাকতে চাই, জলদি রেডি হয়ে আসো। ইমাদ নিজের চায়ের কাপটা নিয়ে চলে গেল। সিনথিয়া টিভি দেখছে। পুতুল বিছানায় বসে মুখে হাত দিয়ে রেখেছে। মনে হচ্ছে সে লুকোচুরি খেলছে, ধরা খেলেই আউট। দম বন্ধ লাগছে। কথাবার্তায় বুঝলো সিনথিয়া এসেছে। এদিকে সিনথিয়াকে দেখার প্রবল ইচ্ছে কানের কাছে এসে বলছে, দরজা ফাঁক করে দেখে আসো পুতুল। অনেক ভেবে দরজা খুললো পুতুল। একটু ফাঁক করার আগেই সামনে ইমাদ এসে দরজার সামনে পর্দা টানিয়ে বলল, এই রুমটা অনেকদিন বন্ধ পড়ে আছে, পর্দা টানলাম, মেহমান তো আসে না। সিনথিয়া চায়ের কাপ রেখে বলল,
হ্যাঁ ঠিক আছে, রেডি হলে। চলো যাই। সিনথিয়া আছে বলে বাধ্য হয়ে ইমাদ মেইন দরজার বাইরে দিয়ে লক করলো। পুতুল এবার বের হয়েছে রুম থেকে। বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকালো সে। সিনথিয়াকে নিয়ে ইমাদ একটা রিক্সায় উঠেছে। আরেকদিকে গেছে বলে মুখ দেখলো না পুতুল, তাই মন খারাপ করে টিভি অন করলো বাসায়। তোমার মেয়ে মুখে চুলকানি লাগিয়েছিল। সব তোমার কারণে হয়েছে। কি দরকার ছিল এত জোর করার? পুতুল সাইমনকে পছন্দ করে না, আগেও বলেছিল। ওর পছন্দ কেমন? সাইমন আমার চোখে বেস্ট একটা ছেলে, ওর জন্য নিজের ভালো বোঝে না সে। আচ্ছা নিউজ পেপার টেবিলে ছুঁড়ে মেরে বলল, এরপর ওকে বিয়ে দিতে খুঁজবো না, একেবারে খুন করার জন্য খুঁজবো। এভাবে বলিস না, তোর বোন হয়। বোন? কিসের বোন মা? মান ইজ্জত কিছু রেখেছে সে? সামনে পেলে মেরে ফেলবো রে। আজাদ থামো, পুতুলকে পেলে আমরা সাইমনের সাথে বিয়ে দিয়ে ছাড়বো। সাইমন বলেছে ওকে বিয়ে করবে, চিন্তার কিছু নেই, এখন ওকে খুঁজতে হবে আপাতত। ঠিক বলেছো বাবা। সিনথিয়া হঠাৎ ইমাদের হাত চেপে ধরলো। ইমাদ হালকা নড়ে বলল, আমাদের এখনো বিয়ে হয়নি সিনথিয়া। হয়নি তো কি হয়েছে, মানুষ বিয়ের আগে কিসও করে ফেলে। আর তুমি আমায় হাত ধরতে মানা করছো? চলো না রেস্টুরেন্টে যাই ডেটে। না, বিয়ে ঠিক হয়নি এখনো। আমি আমার জব নিয়ে ব্যস্ত থাকতে চাই। তো কি হয়েছে, আমি কি ডিস্টার্ব করছি নাকি? তুমি তোমার ক্যারিয়ার সামলাও আর আমি তোমাকে সামলাই। ইমাদ চুপ হয়ে আছে, কিছু বলছে না। সিনথিয়া হাতটা সরিয়ে বলল, আমায় কি তোমার পছন্দ না? ইমাদ ফোন টিপতে টিপতে বলল, আমার মা তোমায় পছন্দ করেছে। মায়ের পছন্দই আমার পছন্দ। তোমার মায়ের পছন্দ আজ করছি না, তোমার মতামত জানতে চাইছি। বললাম তো, মা যা বলবে তাই হবে। পরিস্থিতি এসে গেছে, আমার মামা। ইমাদ রিক্সা থেকে নেমে টাকা দিয়ে হেঁটে চলে গেল। সিনথিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। সে ইমাদের চলে যাওয়া দেখছে। একটা মানুষকে ভালোবাসা যতটা সহজ, তা থেকে সেই ভালোবাসাটা আশা করা ঠিক তেমনই কঠিন। বিয়ের কথা চলছে 2 মাস, অথচ সে আজ পর্যন্ত আমার চোখে চোখ রেখে হাসেনি। তার চোখে আমার জন্য কিছুই দেখি না। সে আমায় ভালোবাসা তো দূরে থাক, পছন্দও করে না। আমি জানি তার মা বাধ্য করেছে বিয়েতে মত দিতে, আর আমি বেইমানের মতন খুশিতে প্রতিদিন আনন্দ করি। আমি অন্যায় করছি তার সাথে। আমি চাইলে এই বিয়েটা আটকে রাখতে পারি। জানি সে বিয়েটা মানতে চায় না। মায়ের মুখের দিকে চেয়ে বিয়ের মত দিয়েছে, তারপরেও স্বার্থপরের মতন তাকে সবকিছু জোর করছি। পুতুল পুরো বাসা পরিষ্কার করছে। একা আর কতক্ষণ বসে থাকা যায়? ইমাদের আলমারি বাদে ওর সবকিছু গুছিয়ে রেখেছে সে। আলমারি ধরলো না, যদি তাকে বকে সে ভয়। ঝাড়ু দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে ওয়াশরুমে আসলো সে। বাথরুম পরিষ্কার করবে নাকি করবে না সেটাই ভাবছে। কি রে ইমাদ, ওই মেয়েটার কি করলি? একটা পেস্ট কালারের চেয়ার টেনে বসে ইমাদ বলল, সে বিরাট কাহিনী। রিজবি ওর সামনে বরাবর চেয়ার টেনে বসলো। বল শুনি। বাকিরা কই? শুধু কি তুই কাহিনী শুনবি? রিজবি মাথা তুলে চঞ্চল দিদার আর টুডুলকে ডাক দিল। দিদার একটা কাজে গেছে বলে আসতে পারেনি, তবে বাকিরা এসে বসেছে। ইমাদ ওদেরকে পুরো ঘটনাটা বলল। রিজবি ইহা বড় হা করে বলল, সিনথিয়া জানলে কাঁচা গিলে খাবে তোকে। জানবে কি করে? কতদিন এভাবে থাকবি? জানি না, তবে যেটা ঠিক মনে হলো সেটাই করলাম। এটাও জানি না এরপরে কি হবে। ওই মেয়েটার সুরক্ষা জরুরি। ওই মেয়েটার 14 গোষ্ঠী যদি তোর পিছে লাগে? আমাকে চিনবে কি করে? ওরা যদি আমার পিছনে লাগে তবে আমি ওদের পিছনে লাগবো। টুটুল হাসতে হাসতে শেষ। ওর হাসা দেখে বাকিরা ভ্রুকুসকে তাকালো। আরে ভাই, সিনথিয়া ভাবি আসছে, তাই হেসে তোরে সতর্ক করে দিলাম। সবাই একসাথে পেছনে তাকালো। সিনথিয়া ইমাদের পাশে বসে বলল, কি খবর তোমাদের? ভালো আপু, তোমার? ভালো। তোমাদের বন্ধু আমার যেমন রেখেছে আর কি। একটু রোমান্টিকতা তো শেখাতে পারো, একদমই নিরামিষ টাইপের। ইমাদ চেয়ার ছেড়ে উঠে বলল, আবার রোমান্টিক কথা শেখাতে হবে না, ঠিক আছে? যার জন্য আসে সেটা এমনিতে এসে যাবে, জোর করে কিচ্ছু হয় না। সিনথিয়া মুস্কি হেসে বলল, তা সেটা কবে আসবে? ইমাদ প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেল। সিনথিয়া মন খারাপ করে রিজবির দিকে তাকিয়ে বলল, কি করলে ইমাদের মনের মতো হব বলো তো? ওকে একটু একা থাকতে দিন, সময়ের সাথে নিজেকে মানিয়ে নিবে। ইমাদ দূরে গিয়ে বসেছে। মায়ের কল এসেছে। রিসিভ করে কানে ধরতেই মা একগাদা বক্তব্য শুনিয়ে দিলেন, সব সিনথিয়াকে নিয়ে। সিনথিয়ার সাথে ভালো করে কথা না বললেই মায়ের কাছে বিচার দেয়। মায়ের কথা শেষ হওয়ার পর ইমাদ বলল, সরি, নেক্সট টাইম ঠিক করে কথা বলবো। তোর বাবা ফিরেছে? না, কদিন পর ফিরবে। একা একা কি করিস? আমার বাসায় এসে লাঞ্চ করিস। আমার কাছে থাকলে কি হয় তোর? 15 দিন তোমার কাছে ছিলাম, এবার বাবার কাছে 15 দিন থাকতে হবে। হিসাব না মানলে বাবা রাগ করবে তো। এখন তো তোর বাবা নাই, এখন থাকলে কি সে রাঙামাটি থেকে দেখবে? না, পসিবল না। আমার জব নিয়ে অনেক কিছু রেডি করতে হবে। আমার এখানে এসে করা যায় না?
সিনথিয়ার ফ্যামিলি আসবে, তাই এমন করছো? ঠিক ধরেছিস, ওনারা এঙ্গেজমেন্টটা করাতে চাইছেন খুব করে। সম্ভব না। বিয়েতে রাজি হয়েছে তোমার মতে, বিয়েটা হবে আমার মতে। আমি যেদিন বলবো সেদিন সবকিছুর তারিখ আমার মতে হতে হবে। তুই তো পরে পরে বলে 1 মাস শেষ করেছিস। আচ্ছা, সময় করে আসবো, তবে এখন না, একটা কাজে বিজি আছি। বাই। ইমাদ সিনথিয়ার ভয়ে স্টেজের পেছনের সাইডে গিয়ে চলে গেছে। ফোনে আবারও কল আসছে দেখে ফোন চেক না করে কানে ধরে সে বলল, বললাম তো সময় করে একদিন আসবো। আমি বলছি, কে? পুতুল চৌধুরী। আপনি? আপনার কাছে ফোন আছে? আবার ফোন নম্বর পেলেন কই? কোনো সমস্যা হয়েছে? আমি আসবো? না, আপনার বাসায় ল্যান্ডলাইনের নাম্বার এটা, চেক করে দেখুন। আর আপনার নাম্বারটা কাল রাতেই মুখস্থ হয়ে গিয়েছে আমার। কল করলাম বলতে যে আসার সময় খাবার কিনে আনতে হবে না, আমি আমার বাবারই বাধ্য মেয়ে ছিলাম না। আর আপনি তো, যাই হোক, 2টা পদ রেঁধেছি, বেশি না, সময় করে এসে খেয়ে যাবেন। আপনাকে মানা করেছিলাম। ঠিক আছে, জলদি আসবো, এখানে আমার কাজ প্রায় শেষের দিকেই। কোথায় জলদি যাবে ইমাদ? ইমাদ ফোন পকেটে ঢুকিয়ে পেছনে তাকিয়ে বলল, দিদার কল করেছিল সিনথিয়া, তুমি তোমার ফ্রেন্ডের সাথে ঘুরতে পারো। আমার অনেক কাজ, তোমায় টাইম দিতে পারছি না। জানোই তো আমি এই ভার্সিটিতে পড়ি না, কাউকেই তেমন একটা চিনি না। তোমার সাথে থাকতে সহজ ফিল করছি। আমি তোমার সাথে কখন মিসবিহেভ করেছিলাম? সব কথা মাকে বলতে যাও কেন? এমনটা করে তুমি আমার চোখে আরো নিচে নামছো, এর বেশি কিছুই না। কথাটা বলে ইমাদ পাশ কেটে চলে গেল। সিনথিয়া মন খারাপ করে তাকিয়ে আছে। ইমাদ ভার্সিটি থেকে বেরিয়ে একটা দোকানে এসেছে তোয়াল কিনবে বলে। সেই দোকানে আশাদও এসেছে রুমাল কিনতে। ইমাদকে দেখে ভ্রুকুচকে বলল, আপনাকে মনে হয় কোথায় যেন দেখেছি। ইমাদ গায়ের শার্টটা টেনে টুনে ঠিক করে দাঁত কেলিয়ে তোয়ালের প্যাকেটটা হাতে মুঠোবন্দি করে ধরে বলল, কাল রাতে সামন স্পেশালকে চুম্বন করতে দেখেছিলেন? আসাদ বড় বড় চোখে তাকিয়ে থেকে বলল, ও হ্যাঁ, তুমি সেই ছেলেটা না? আবার এসব বলছো? আজকালকের ছেলেরা লজ্জা শরমের মাথা খেয়ে পথে চলে। তাই তো তোয়ালে দিলাম, এখন থেকে এটা দিয়ে ঢেকে করবো। হ্যাপি? আসাদ মুখ বাঁকিয়ে এক সাইডে চলে গেছে। ইমাদ হাসতে হাসতে চলে গেল। পুতুল টেবিলে খাবার সাজিয়ে রেখে এক এক করে ঢাকনা দিয়ে ঢেকে বারান্দায় এসে বড় একটা নিঃশ্বাস নিল। ওপরে যে উর্মি আন্টির বারান্দা সে জানতো না। বড় করে শ্বাস নিয়ে ডান পাশে তাকিয়ে ওনাকে দেখে কাশি উঠে গেছে তার। কাঁচতে কাঁচতে এক দৌড় দেওয়া ধরতেই আন্টি বললেন, লুকাতে হবে না, দেখে ফেললাম। পুতুল ঢোক গেলে আমতা আমতা করছে। আন্টি চেয়ারে বসে বললেন, বিয়ের আগে এভাবে থাকা ঠিক না, বুঝলে মেয়ে? অজান্তেই ভুল হয়ে যেতে পারে, ভুলটা বিয়ের পরে হওয়াই ভালো মনে করি আমি। পুতুল গলার আওয়াজ বাড়িয়ে বলল, আন্টি, উনি তো বাসায় নেই, আমি জাস্ট রান্না করতে এসেছিলাম। ওনার বাবা নেই তো বাসায়, বাইরে থেকে কিনে খাবে বললেন, তাই আমি বানিয়ে দিতে আসলাম। বললেই হতো, কচু চিংড়ি দিয়ে লাউ রেঁধেছি, এটা তো ইমাদের পছন্দের খাবার। যেদিন রান্না করে সেদিন এক বাটি পাঠাই। অবশ্য আজও পাঠাতাম, আরিয়ান এখনো আসেনি, ওকে দিয়ে পাঠাবো। আরিয়ানকে? আমার নাতি, আপন না, উপরের তলায় ফ্ল্যাটে থাকে। ও আচ্ছা। পুতুল কোনো রকমে কেটে পড়েছে। দম ফেলার পর মনে আসলো কোথা থেকে আওয়াজ আসছে। ছুটে গেল সে ওয়াশরুমে। ভুলে ঝর্ণা অন করে সে এতক্ষণ বাইরে ছিল। দুপুর 1টার সময় ইমাদ বাসায় ফিরেছে। দরজার লক খুলে বুঝলো ভেতরে থেকেও লক করা, তাই কলিং বেলে চাপ দিল। পুতুল ছুটে এসে দরজা খুলে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, আমি না একটা ভুল করে ফেলেছি। ইমাদ পুতুলের পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল, আপনি এত ভিজলেন কি করে? ওই আসলে আমার রুমে যে ওয়াশরুম আছে ওইটার ঝর্ণা কিছুতেই অফ করতে পারছি না। ইমাদ চাবিটা পুতুলের হাতে ধরিয়ে গেল সেদিকে। নিজে বহু চেষ্টা করেও কলটা অফ করতে পারলো না। নিজেও একগাদা ভিজে বের হয়ে দাঁড়ালো। এখন পুতুল চোরের মতন লুক নিয়ে তাকিয়ে আছে। ইমাদের ভেজে চুল বিয়ে পানি পড়ছে নিচে। হাত দিয়ে চুলগুলো মুঠোবন্দি করে চেপে পানি ফেলতে ফেলতে সে নিজের রুম থেকে চলে গেল। সব সময় গরুর ঘরের মতন হয়ে থাকা তার রুমটা আজ মানুষ রুম বলে মনে হচ্ছে। এটা যে পুতুলের কাজ তাতে কোনো সন্দেহ নেই। আলমারি খুলে ভেতরে অগোছালো জামা কাপড় দেখতে পেয়ে সে এটাও বুঝতে পারলো পুতুল আলমারিতে হাত দেয়নি। এরপর নিজের একটা টি শার্ট নিতেই ওর মাথায় আসলো পুতুলও একইভাবে ভিজেছে। রুম থেকে বেরিয়ে সোফার উপর থেকে তোয়ালের ব্যাগটা নিয়ে পুতুলকে ডাক দিল সে। পুতুল ছুটে এসে বলল, সরি, আমি আসলে। নিন, এটা দিয়ে চুল মুছে নিন। আমার বাসায় তো মেয়েদের জামা কাপড় নেই, সারাক্ষণ এমন ভেজা জামা কাপড়ে থাকবেন নাকি? পুতুল একটা হাঁচি দিয়ে তোয়ালে পেঁচিয়ে চলে গেল। ইমাদ নিজের রুমে ফিরে এসেছে। গায়ের জামা পাল্টে বিছানায় বসে আছে এখন। পুতুল তোয়ালে দিয়ে মাথা মুছছে রুমের এক কোনায় দাঁড়িয়ে। ওয়াশরুম থেকে ঝর্ণার পানির পড়ার আওয়াজ ভেসে আসছে কানে। কিরকম একটা অস্বস্তি কাজ করছে মাথায়।
হালকা কাশির আওয়াজ পেয়ে পুতুল চমকে পেছনে তাকালো। ইমাদ তার একটা পাঞ্জাবি বিছানার উপর রেখে চলে গেছে। পুতুল ভ্রুকুচকে পাঞ্জাবিটার দিকে তাকিয়ে আছে। নায়ক নায়িকাকে তাদের শার্ট দেয় শুনেছিলাম, তবে আমাদেরকে পাঞ্জাবি দিল। বিয়ে ঠিক করা নায়ক, তাই হয়তো। আস্তে পাঞ্জাবিটা হাতে নিল পুতুল। ইমাদ চেয়ার টেনে খেতে বসেছে। এক লোকমা মুখে দিয়ে পুতুলকে তার পাঞ্জাবি পরে আসতে দেখে হেসে ফেলল। পুতুল মাথা নিচু করে এসে দাঁড়িয়েছে। ইমাদ হাসি আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। সে সময় কলিং বেল বেজে উঠতেই পুতুল বলল সে দরজা খুলবে। ইমাদ বলল আগে দেখতে যে কে এসেছে। পুতুল দরজার ফুটো দিয়ে চেক করে খুলল। ওপারে আরিয়ান দাঁড়িয়ে আছে, 5-6 বছরের বাচ্চা, হাতে এক বাটি তরকারি। পুতুলকে ছেলেদের পাঞ্জাবি পরে থাকতে দেখে বিক করে হেসে দিল সে। তারপর বলল, তুমি মেয়ে না ছেলে? মেয়ে। তাহলে ছেলেদের পোশাক পরেছো কেন? পুতুল বাটিটা নিয়ে লজ্জায় নড়তেও পারছে না। ইমাদ পাশে দাঁড়িয়ে বলল, বড়দের নিয়ে হাসাহাসি করা ব্যাড ম্যানার্স আলিয়া। এগুলো কে পাঠালো? নানামণি, উনি কে? আমি সিনথিয়া। ওহো, তুমি সিনথিয়া মামানি না? আমি সিনথিয়া মামানিকে দেখেছি। তার নাক মোটা আর চুলে একটু একটু কালো রং করা। আর তোমার চুল তো গোলাপি। তার নাক মোটা আর চুলে একটু একটু গোলাপি রং করা। তোমার চুল তো কালো। ইমাদ ফিসফিস করে বলল, আরিয়ান সিন্ধিকে একবার দেখেছো? পুতুল জিভে কামড় দিয়ে চলে গেল। আরিয়ান বলল, আজ বিকেলে আমার সাথে ছাদে খেলতে যাবে? না, আমার অনেক কাজ, আরেকদিন খেলবো। পুতুল আয়নার সামনে দাঁড়িয়ে রোবট হয়ে গেছে। ইমাদ চেয়ারে বসে ওদিকে তাকিয়ে বলল, আমি সন্ধ্যায় বাজারের দিকে যাবো একবার। আসার পথে 3 পিস কিনে আনবো না হয়। কতদিন এক জায়গায় থাকবেন? পুতুল ইমাদের দিকে তাকিয়ে বলল, তোয়ালেতে টাকা খরচ করেছেন, আর লাগবে না। এমনিতেও চলে যাব 2 দিন পর। আমাদের বাসায় মেহমান আসলে মাকে দেখতাম মেহমানের বাচ্চাকে নতুন জামা কিনে দিত তারা চলে যাওয়ার সময়। তাই আমি ট্রেন্ড ফলো করবো আর কি। পুতুল কোমরে হাত দিয়ে বলল, আমি বাচ্চা না। আমার বয়সে ছোট, তাই আপনি বাচ্চা। তাছাড়া আজ তোয়ালে কিনতে যেয়ে আপনার ভাইয়ের সাথে দেখা হয়েছিল। কি জানি 3 পিস কিনতে গেলে হয়তো আপনার বাবার সাথেও দেখা পেয়ে যাবো। পুতুল ভ্রুকুচকে বলল, আমার বাবাকে দেখে কি করবেন? বাহ, মাংসটা অনেক জোস কিন্তু। পুতুল এগিয়ে এসে বলল, আমার প্রশ্নের জবাব না দেওয়ায় আপনার অভ্যাস হয়ে গেছে, তাই না? ইমাদ খেয়েই যাচ্ছে। পুতুল মুখ বাঁকিয়ে বলল, ওটা মাংস না। ইমাদ মাথা তুলে বলল, হ্যাঁ, তাহলে কি? কাঁচা কাঁঠাল এঁচোড়। ইমাদ চেয়ার থেকে উঠে গিয়ে বলল, কি? পুতুল দূরে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে বলল, কেন, আপনি খান না? আপনার অ্যালার্জি আছে? কাঁঠালটা কি রান্নাঘরে জানলা দিয়ে গাছ থেকে নিয়েছেন? পুতুল দাঁত কেলিয়ে চোখ মেরে বলল, একদম, কি সুন্দর, গাছ থেকে কেটে নিয়েছি। গ্রিল ছিল বলে টুকরো করে কেটে কেটে নিয়েছি। ইজি হয়ে গেল, রেঁধেও ফেললাম। ইমাদ মাথায় হাত দিয়ে কাছতে কাছতে সোফায় গিয়ে বসে পড়ল। পুতুল 1 পা 2 পা করে এসে ওর পাশে দাঁড়িয়ে আছে। ইমাদ ফ্লোরের দিকে তাকিয়ে চুপ করে আছে। কাপা কাপা গলায় প্রশ্ন করলো, আসলে কি হয়েছে? আমার কি যেন ভুল হয়েছে। ইমাদ ঘাড় বাঁকিয়ে বলল, ভুল? আপনি কি করেছেন জানেন? বারোটা আগুন ধরাই দিয়েছেন। মানে বুঝলাম না। মানে এটা খুব সহজ, 2 মিনিটে বুঝে যাবেন। পুতুল মাথা চুলকে এদিক ওদিক তাকালো। দূর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারে এখন দরজার ওপার থেকে আওয়াজটা আসছে। পুতুল চোখ বড় করে ইমাদের দিকে তাকালো। ইমাদ মাথায় হাত দিয়ে বলল, নিজের রুমে গিয়ে দরজা লক করে বসে থাকেন, আমি সামলাচ্ছি। পুতুল মাথা নাড়িয়ে রুমের গিয়ে দরজা লাগালো। ইমাদ আস্তে করে দরজা খুললো। ওপারে 2 জন বয়স্ক আঙ্কেল আন্টি দাঁড়িয়ে আছেন। ওনারা হলেন মিস্টার রাকালউদ্দিন এবং তার স্ত্রী জাকিয়া খাতুন। এই বিল্ডিং এর মালিক ওনারা। জাকিয়া খাতুনের হাতে রুটি বেলার বেলন আর রাকালউদ্দিনের হাতে টর্চ লাইট। ইমাদ দাঁত কেলিয়ে হাসার চেষ্টা করে বলল, আসুন না, ভিতরে আসুন। আসবো তো অবশ্যই। তোমার এত বড় সাহস, তুমি আমার একমাত্র গাছের একমাত্র কাঁচা কাঁচা কাঁঠাল কেটে নিয়ে ফেলেছো। কতবার মানা করেছিলাম তোমায়। জাকিয়া খাতুন শুকতে শুকতে ভেতরে ঢুকে এঁচড়ের তরকারি দিকে চোখ বড় করে বললেন, আহারে, আমার বাচ্চাটারে রেঁধে ফেললো। রাকালউদ্দিন ভেতরে এসে আরো রেগে গিয়ে বললেন, বের করে দিব বাসা থেকে। পুতুল দরজা ফাঁক করে দেখছে সব। বিষয়টা এবার ক্লিয়ার হলো। নিজেকে মারতে মন চাচ্ছে, কত বড় ভুল করলাম। সে ভেবেছিল এটা ইমাদের, একদম জানালার সাথে লেগেছিল বলে সে নিয়েছে। এটা যে মালিকের গাছ কে জানতো? আহারে, আমার বাচ্চাটা, ওগো কিছু করো। আরিয়ান চিপস খেতে খেতে বলল, শুনলাম ইমাদ মামা নাকি বাচ্চা রান্না করছে। মামানি টু কই? ইমাদ ইশারা করলো চুপ থাকতে। জাকিয়া খাতুন কান্না থামিয়ে বললেন, কিসের মামুনি তুই? না না, কিছু না কিছু না।
সরি আন্টি, ক্ষমা চাচ্ছি, আর এমন হবে না। ওগো আমার বাচ্চাটা। আরিয়ান মাথা উঁচু করে বলল, আর গোর সরিয়ে দিচ্ছ নাকি? চুপ থাকো বেয়াদব ছেলে, আমি ওই রকম বাচ্চার কথা বলছি না। কাঁঠালটা আমার বাচ্চার মতন ছিল। আরিয়ান চিপস রেখে প্যাকেট থেকে ললিপপ নিয়ে মুখে পুরে দূরে গিয়ে দাঁড়ালো। ইমাদ একবার রাখাল আঙ্কেলের দিকে তাকাচ্ছে, আবার জাকিয়া আন্টির দিকে তাকাচ্ছে। তো এই কারণে তোমায় যদি বাড়ি ছাড়া করে কলোনিতে একটা বদনাম হবে বই কি। কি করা যায় তাহলে? একটা তো শাস্তি দেবই। আমাদের কলিজার টুকরাকে রেঁধে ফেলেছো, এটা তো মারাত্মক অপরাধ। আহারে ওগো, তুমি ঠিক বলেছো। এরে কও আমার বাচ্চার মতন আরেকটা বাচ্চা এনে দিতে, তাহলে ক্ষমা করব। ঢাকায় যাবে এমনটা কই খুঁজবো? বাজারে তো তেমন পাবো না মনে হয়। রাখাল আঙ্কেল ভ্রুকুচকে বললেন, আমাদের বাসার মতন মেবি অন্য বাসাতেও পাবে, বাট পেতে তোমাকে হবেই। ওকে বাই। আর হ্যাঁ, একদিনের মধ্যেই কাঁঠাল এনে বাসার দরজার সামনে রেখে যাবে, তা না হলে। আরিয়ান ললিপপ মুখ থেকে বের করে দেবে, তাই না? না, বের করলে আমার সম্মান কলোনিতে থাকবে না, তাহলে তোমায় গ্রামে পাঠাবো আনার জন্য। আমায় চেনো না চান্দু? কথা শেষ করে দুজনে কেঁপে চলে গেল। আরিয়ান এদিক ওদিক তাকিয়ে সেও চলে গেছে। ইমাদ দরজা লাগিয়ে পেছনে তাকিয়ে বলল, শান্তি, সরি, আমি জানতাম না আমাদের বাসায় তো সচরাচর এগুলো হয়, গাছ থেকে পেড়ে রাধা হয়, বাট এখানে পরিস্থিতি অন্যরকম হবে ভাবিনি। আপনাদের বাসায় কাঁঠাল গাছ আছে? আছে মানে, আমাদের বাসার সামনে ইয়া বড় একটা কাঁঠাল গাছ আছে, নিচ থেকে উপর পর্যন্ত কাঁঠাল ধরে। পুতুল ভ্রুকুচকে বলল, অত সোজা না, আমাদের বাসায় পাহারাদার আছে, ঢোকা সহজ হলেও ওখান থেকে বের হওয়া অনেক টাফ। আপনি বের হয়েছিলেন কি করে? পুতুল মুখ বাঁকিয়ে বলল, ওটা আপনার কাম্য নয়, বাদ দিন। আরে এত মুখ এদিক ওদিক না বাকি ওইটা বললেই তো হয়। কাঁঠালটা অনেক জরুরি, বাজারে পাবো কিনা জানি না তো। তা না হলে আঙ্কেল আমায় সত্যি সত্যি গ্রামে পাঠাবে। আমি বোরখা পরে বের হয়েছিলাম, কিছু পথ আসার পর ওরা আমায় চিনে ফেলছে বলে দৌড়ানোর সময় বোরখা খুলতে হলো, যাতে দূর থেকে জামা পরা দেখলে চিনতে না পারে। হ্যাঁ, বোরখা বোরখা পাবো কই? আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করবো, সমস্যা নেই। দেখি কি হয়। আগে বাজারে যেতে হবে, ওখানে পেয়ে গেলে আর আপনার বাড়িতে ধরা খেতে যাবো না। শুনছিস রুজবি? কি রে, তুই এই সময় কল করলি? কোনো বিপদ হয়েছে কি? বিপদ বলে তো লম্বু ছোট্ট বোনের কালো বোরখাটা লাগবে আমার। কি? কেন? দরকার আছে, প্লিজ বন্দোবস্ত করে দে না। আগে বলবি তো, বোরকা দিয়ে কি করবি? পরে পরে, আগে ব্যবস্থা করে দে, আর্জেন্ট। ইমাদের কথা মতন রিজবি তার ছোট বোনের বোরকা হাইজ্যাক করে এনে দিল। ইমাদকে জানালো সে কেন নিয়েছে বোরকাটা। তো রাত 8টার দিকে তথাকথিত সময় বোরকা পরে সে বেরিয়ে পড়েছে পুতুলদের বাড়ির উদ্দেশ্যে। পুতুলের থেকে ঠিকানাটা নিয়ে অবশেষে বাড়ির সামনে এসে দাঁড়ালো। গেট দিয়ে আটকানো সব, বিশাল বড় গেট, তাতে যদিও দারোয়ান নেই, তবে পুতুলের কথা মতন ভেতরে দারোয়ান থাকতে পারে। গেটে কয়েকটা টোকা দিয়ে চেপটা দাঁড়িয়ে থাকলো সে। ভেতর থেকে একটা লোক গেট খুলে চোখ বড় করে বলল, কে চাই? ইমাদ ইশারা ইঙ্গিত করে বোঝালো সে কথা বলতে পারে না, বোবা। লোকটা মাথা চুলকে ভেতরের দিকে চলে গেল বাকিদের বলতে। এই সুযোগে ইমাদ বাসার ভেতরে ঢুকে বাগানের দিকে চলে গেছে। সব গাছ নজরে পড়লেও কাঁঠাল গাছটা পড়ছে না। ওই লোকটা বাকি দুজন নিয়ে এসে দেখলো বোরকা পরা মেয়েটি নেই, তাই সে গেট লাগিয়ে এবার বসে থাকলো। সারা বাগান খুঁজে অবশেষে ইমাদের চোখে পড়লো গেটের সাথে দাঁড়িয়ে থাকা কাঁঠাল গাছটা। টর্চ মারতেই হয়নি, গেটে থাকা বাতির আলোয় স্পষ্ট দেখা যায়, অথচ সেখানে এই গাছটা পেরিয়ে এতক্ষণ খুদাই সময় নষ্ট করলো। এবার সেখানে যাবে কি করে? অলরেডি 3 জন এসে দাঁড়িয়ে আছে। ইমাদ নিচের থেকে একটা ইটের কোনা হাতে নিয়ে আরেকদিকে ছুঁড়ে মারলো। আওয়াজ পেয়ে ওরা সবাই ওদিকে ছুটে গেল দেখার জন্য। এই সুযোগে ইমাদ গাছটার কাছে এসে নিচ থেকে কাঁচা কাঁঠাল একটা কেটে দিল দৌড়। তবে ইমাদকে দেখে ফেললো পুতুলের বাবা। কোমরে হাত দিয়ে বাগানে নেমে চেঁচিয়ে বললেন, আবার গাছের কাঁঠাল চুরি করে ফেললো একটা মেয়ে। অজয় গুলন কই ছিলি? হ্যাঁ সাহেব, আমরা তো আওয়াজ পেয়ে ওদিকে দেখতে গেলাম। ইমাদ হাঁপাতে হাঁপাতে শেষ। পথ দিয়ে হাসতে হাসতে বোরকা খুলে হাতে নিল। পুতুল বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ইমাদ বাসায় ঢুকে পানি চাইলো। পুতুল ছুটি গিয়ে পানি এনে দিল ওকে। বুঝলেন, আপনার বাসা অনেকটা জেলখানার মতো, চারিদিকে বাউন্ডারি। আমার যা কষ্ট পোহাতে হলো, শেষে দৌড়ানি খেয়ে আসলাম। কলিং বেল বাজছে। এবার কে এলো? ইমাদ সোফা থেকে উঠে দরজার ফুটো দিয়ে চেক করেই চোখ কপালে তুলে ফেললো। পেছনে তাকিয়ে বলল, আমার বাবা এসে পড়েছে। পুতুল মুখে হাত দিয়ে চোখ বড় করে ফেললো। ইমাদ ওর হাতটা ধরে নিচে রুমে এনে বলল, বাবা এখন আমার রুমে আসবে না, আপনি এখানে থাকুন। পুতুল মাথা নাড়ালো।
ইমাদ নিঃশ্বাস ফেলে গিয়ে দরজা খুলে দিল। বাবা হাতের ব্যাগটা ওর হাতে ধরিয়ে বললেন, এত দেরি হলো কেন? ওই আসলে ওয়াশরুমে ছিলাম। এ কি কাঁচা কাঠল কই পেলি? মানে ওটা রাখার আঙ্কেলের জন্য। কেন? তার কাঁঠাল ভুলে কেটে রেঁধে ফেলেছি তো তাই। বাবা ডাইনিং থেকে গ্লাসটা নিয়ে আবার রেখে দিলেন ইমাদের কথা শুনে। কপাল কুঁচকে বললেন, সে কি, তুই তো এমন ছেলে না, ভুল করলি। কি হয়েছে বলতো? আমার ওই ভুলেই কেটে ফেলেছি। তো ওই কাপল কুরুক্ষেত্র করে ফেললি? আমার কেমন যেন লাগছে। হ্যাঁ করেছিল তো, তাই তো আনলাম আরেকটা। ভালো, চা বানা, মাথা ধরছে অনেক। কথা বলতে বলতে বাবা তার রুমে চলে গেছেন। ইমাদ গেস্ট রুমের লাইট অফ করে নিজের রুমে এসে ফিসফিস করে বলল, আপাতত আমার রুমে থাকুন, আমি জানি না কি হবে। বাবার জন্য চা বসিয়ে ইমাদ গেল কাঁঠাল দিয়ে আসতে। পুতুল ইমাদের রুমের আয়নাটার সামনে দাঁড়িয়ে কিসব ভাবছিল। তার মাথায় ঘুরপাক খাচ্ছে একটা ভয়, আর সেটা হলো আজ থেকে ইমাদের সাথে এক রুমে থাকতে হবে না তো। ইমাদ ফিরে এসে চা রেডি করে বাবার রুমে দিয়ে আসলো। নিজের রুমে ফেরত এসে দেখলো পুতুল বিছানায় বসে আছে চুপ করে। ইমাদ দরজাটা লাগিয়ে বলল, আমি বাবার সাথে ঘুমাবো, আপনি এখানে থাকেন। ঠিক আছে। ডিনারটাও এখানেই করিয়েন। জানি না কতদিন আপনাকে বাবা থেকে লুকাতে পারবো, তবে সব চেষ্টা আমি করব, আপনি টেনশন নিয়েন না। ইমাদ এদিকে আয়। ইমাদ দরজাটা খুলে ছুটে গেল। আবার বাবা ব্যাগ থেকে জামা কাপড় বের করতে করতে বললেন, তোর মা তোকে ডেকেছিল? না কেন? না, তার তো স্বভাব আমি না থাকলে ছেলেকে নিজের আয়ত্তে নিয়ে আসা। এভাবে বলছো কেন? আমি যাবোই বা কেন? এখন তো তোমার সাথে থাকার কথা। তোর মা না ওই সিনথিয়ার সাথে তোর বিয়ে ঠিক করেছে। ওকে আমার একটু অপছন্দ না। এবার তো বলবি তোর মায়ের পছন্দ তোর পছন্দ, বাবা পছন্দর কিছু না। তোমারও পছন্দ করে রাখা কেউ আছে নাকি? তাহলে না হয় দুটা বিয়েই করবো, বাবা মায়ের পছন্দে। মস্কারা করছিস? যাই হোক, তুই যেটাতে খুশি আমিও তাতেই খুশি। তবে আজ তোর চোখ মুখ অন্যরকম লাগছে। কিছু হয়েছে? আমার থেকে কিছু লুকাচ্ছিস নাকি? না তো, কি লুকাবো? না লুকালেই ভালো। আমার থেকে লুকিয়ে বেশি দিন থাকতে পারবি না, ধরা খাবি। সেটা আবার ভুলবশত। ইমাদ জিভ দিয়ে চোরজোটা ভেজিয়ে বলল, আচ্ছা আমি ডিনার রেডি করছি। ইমাদ রান্নাঘরে এসে দেখলো পুতুল তরকারি গরম করছে। চোখ কপালে তুলে ইমাদ ওকে এক কোনায় নিয়ে এসে বলল, পাগল হয়ে গেছেন আপনি? বাবা দেখলে কি হবে জানেন? সব কাজ আপনি কেন করবেন? আর আপনার বাবা এখন এদিকে আসবেন না। আপনি জানেন মনে হয়। হ্যাঁ, খুব জানি। ইমাদ কোথায় তুই? আমার ঘড়িটা ঠিক করে দে তো। বাবা কথা বলতে বলতে এদিকেই আসছেন। ইমাদের কলিজা কাঁপছে। পুতুলকে নিজের পেছনে লুকিয়ে রোবটের মতো দাঁড়িয়ে আছে সে। বাবা অর্ধেক পথ এসে থেমে গেলেন একটা কল আসায়, তাই ওদিকে চলে গেলেন আপাতত। ইমাদ কপালের ঘাম মুছে পুতুলের হাত ধরে টেনে নিয়ে গেল তার রুমে। একদম বের হবে না বলে দিচ্ছি, এখানেই থাকুন। পুতুল মুচকি হাসছে। ইমাদ গলার আর মুখের ঘাম মুছতে মুছতে রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে চলে গেছে। পুতুল হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। একটা ছেলে তার জন্য বাসায় তার বাবার সাথে যুদ্ধ করছে, লুকোচুরির যুদ্ধ। রাতে খাওয়া শেষ হওয়ার পর ইমাদ তার বালিশ নিয়ে বাবার কাছে গিয়ে বলল সে তার সাথে ঘুমাবে। বাবা অবাক চোখে অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন, ঠিক ধরেছিলাম যে তোর কিছু একটা হয়েছে। যাই হোক, এসব বলবি না, কিন্তু আমার সাথে ঘুমাতে পারবি না এখন। একা শোয়া অভ্যাস হয়ে গেছে আমার। এখন কেউ পাশে শুইলে বেশ বিরক্তি এসে যায়। রাঙামাটিতে আমার কলিগ আমার সাথে ঘুমিয়েছিল। সারা রাত জেগেছিলাম। 2 চোখের পাতা এক করতে ভোর হয়ে গিয়েছিল। তাহলে ভাব তোর মা আমাকে দুনিয়ায় কত বড় শাস্তি দিল। ইমাদ মন খারাপ করে রুম থেকে বের হয়ে আসলো। বেশি থাকা যাবে না, তাহলে বাবা মায়ের নামে আরো 100 লাইন বলবে, যা শুনতে একদম ভালো লাগবে না। পুতুল দরজার বাইরে দাঁড়িয়ে মুখটা ফ্যাকাশে করে কিছু বলতে যাওয়ার আগে ইমাদ বলল, চিন্তার কিছু নেই, আমি গেস্ট রুমে যাচ্ছি, ওখানে ঘুমাবো, আর আপনি আমার রুমে থাকুন, ভেতর থেকে লক করে রাখবেন। পুতুল মাথা নাড়ালো। ইমাদ পেছনে ফিরালো। ইমাদ পেছনে ফিরতেই দেখলো বাবা আসছে। পুতুল চলে গেছে ততক্ষণে। বাবা টেবিল থেকে পানির বোতলটা নিয়ে বললেন, এখানে কি করছিস? যা ঘুমা। কত লেট হয়ে গেল। সকালে অফিসে যাবি না? কাল তো তোর ফার্স্ট ডে। হ্যাঁ মানে তো যা, আমি লাইট অফ করব। ইমাদ বাধ্য হয়ে বালিশ নিয়ে দরজা খুলে রুমে ঢুকে পড়লো। পুতুল তখন ওড়না রেখে চুলে খোপা করছিল। ভেবেছিল ওয়াশরুম থেকে সে দরজা আটকাবে। ইমাদকে হঠাৎ দেখে ওড়না পরে চোখ বড় করে তাকিয়ে থাকলো। বালিশটা বিছানার উপর রেখে বলল, বাবার জন্য যেতে পারছি না। পুতুল উঠে দাঁড়িয়ে বলল,
আমি নিচে শুতে পারবো, আমার কোনো সমস্যা নেই। একটা রুমে একসাথে থাকা অনেক খারাপ একটা ব্যাপার। আমার তো জানি আমরা ভালো, কিন্তু বিষয়টা খারাপ শোনাচ্ছে এবং দেখাচ্ছেও। ইমাদ রুমে কিছুক্ষণ পায়চারি করে আবার দরজা খুলে বের হলো। ওমা, বাবা সোফায় বসে টিভি দেখছে। মাথায় হাত দিয়ে ইমাদ পিছনে এসে বসলো। পুতুল নিচে বালিশ নিয়ে বসতে যেতে ইমাদ ওর হাত ধরে আটকালো ওকে। কপাল কুঁচকে বল, বিছানায় এসে শোন, এত দয়া দেখাতে হবে না। আমার মা আমাকে মেয়েদের সম্মান করতে শিখিয়েছে ভালো মতন। সুতরাং বিছানায় গিয়ে শোন, আমার বাসা, আমি যেখানে শুই সমস্যা নেই তাতে। ইমাদ বেশ শান্তভাবে শুয়ে পড়েছে নিচে। পুতুল গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছে বিছানার এক কোনায় বসে। রুমে আপাতত ড্রিম লাইট জ্বলছে, যার কারণে স্পষ্টভাবে দেখা যায় না। ইমাদ আস্তে করে বলল, আমার দিকে না তাকিয়ে ঘুমানোতে মনোযোগ দিন। পুতুল দুম করে শুয়ে পড়ে বলল, জানলেন কি করে যে আমি তাকিয়েছিলাম? আন্দাজ করলাম সেটা সঠিক হয়ে গেল। পুতুল নিজের মাথায় নিজে একটা চর বসিয়ে দিয়েছে নিজের বেকুবির জন্য। ইমাদ উঠে বসে পড়ল। পিঠে ব্যথা করছে তার। পিঠে হাত দিয়ে চাপতে চাপতে দরজা খুলে উকি মারলো বাইরে। বাবা এখনো টিভি দেখেই চলছেন। ইমাদ ঘাড়ে হাত দিয়ে দরজা লাগিয়ে ফেলল। ঘুম আসছে না তার, এরকম নিচে শোয়নি কখনো। পুতুল উঠে ইমাদের দিকে তাকিয়ে রইল। ড্রিম লাইটের আলোয় দেখা যায় সে পিঠ চাপছে। পিঠে ব্যথা করছে তাই না? আসুন এখানে শুয়ে পড়ুন, আমি নিচে শুতে পারবো। ইমাদ ঘাড় ঘুরিয়ে বলল, এক কথা দুবার বলতে ভালো লাগে না। ঘাড়ে ব্যথা হচ্ছে আপনার, তাই বললাম। এত কি আরে দরকার নেই, চুপচাপ ঘুমান তো। পুতুল বিছানা থেকে নেমে রুমে লাইট জ্বালিয়ে বলল, আমি যাচ্ছি, থাকছি না এখানে, বাই। কথাটা বলে পুতুল দরজা অব্দি যেতেই ইমাদ ওর হাতটা ধরে আটকালো। মুখ ফুলিয়ে বলল, এসব কি, এত রাতে কই যাচ্ছেন আপনি? আমার যেখানে ইচ্ছা সেখানে যাব, আপনার কি তাতে? আপনি বলার কে? ইমাদ হাতটা আরো শক্ত করে ধরে বলল, না যাবেন না, এখানে এসেছে নিজের ইচ্ছাতে, যাবেন আমার ইচ্ছাতে। পুতুল চোখটা বড় করে হাত ছাড়ানোর চেষ্টা করছে এখন। ইমাদা এখনো ধরে রেখেছে। পুতুল ব্যর্থ হয়ে বলল, আপনি এখন জোর করছেন আমার সাথে, আমি থাকতে চাই না। আপনার ইচ্ছা জানতে চাই না আমি, চুপচাপ এখানে গিয়ে বসুন, না হলে হাত পেতে বসিয়ে রাখবো। আপনি সাইকো টাইপ হয়ে যাচ্ছেন কেন? মা সম্মান করে শিখিয়েছিল, সেটা রাইট, তবে আমার বাবার সাথে কিছু মিল আছে। জোর খাটানোটা তার থেকে পেয়েছি। পুতুল ভ্রু কুঁচকে বলল, আপনি কি বোঝাতে চাইছেন? ইমাদ ওকে টেনে এনে বিছানায় বসিয়ে দিয়ে বলল, চুপচাপ ঘুমান, মেজাজ খারাপ করবেন না। ভালো ভালো বিছানায় শুতে দিয়েছি, আর উনি চলে যাবেন হুমকি দিচ্ছে আমায়। আমি নিচে শুবো না, এখন এই মুহূর্তে চলে যেতে চাই। না, আপনি নিচে শোবেন না। কথাটা বলে ইমাদ নিচে গেল। পুতুল চুলগুলোকে কানের পেছনে গুজে দিয়ে 2 মিনিট তাকিয়ে থেকে উঠে দৌড় দিল দরজার দিকে। বাবা তখন তার রুমে চলে গিয়েছিলেন। পুতুল দরজা খুলে রুম থেকে বেরিয়ে মেইন দরজা পর্যন্ত এসে আর যেতে পারলো না, কারণ ইমাদ আটকে ফেলেছে ওকে, তাও মুখে হাত দিয়ে। ইমাদের কানের কাছে ফিসফিস করে বলল, বাবা জেগে আছে এখনো, কোনো শব্দ না কিন্তু। পুতুল ইমাদের হাতটাকে নখ দিয়ে খামছে রক্ত বের করে ফেলেছে, তাতে ইমাদ টু শব্দও করেনি। ওকে চুপচাপ নিজের রুমে ঢুকিয়ে দরজা লাগালো সে। পুতুলকে ছেড়ে হাতের দিকে তাকিয়ে একটু ঝেড়ে নিল হাতটা। তারপর ওয়ার্ড্রপ থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে হাতে লাগিয়ে নিয়ে বলল, আপনি এরকম নাচর বন্ধ আছে আগে জানতাম না আমি। আপনি এরকম জোর করতে পারেন সেটাও জানতাম না আমি। আমাকে রেখে কি লাভ হচ্ছে আপনার? পুতুল মাথা নিচু করে পা ভাঁজ করে বসলো বিছানায়। ইমাদ নিচ থেকে বালিশ নিয়ে দরজা খুলে বের হয়ে চলে গেছে। পুতুল নিজের আঙুলে রক্ত দেখে ঢোক গিলে ভাবলো ইমাদকে সে আঘাত করেছে। একেবারেই রক্তই বের হলো। ইস, উনি তো আমার ভালোর জন্যই করলেন। ধুর, আমিও না পরিস্থিতি বুঝে রিয়াক্ট করতে পারি না। ইমাদ গেস্ট রুমে এসে শুয়েছে। পুতুল পা টিপে টিপে গেস্ট রুমের বাইরে দাঁড়িয়ে ইমাদকে দেখলো কিছুক্ষণ। ইমাদ হাতটা সোজা রেখে চোখ বন্ধ করে রেখেছে। পুতুল একটু এগিয়ে এসে ওর হাতের দিকে তাকিয়ে মুখটা আরো ছোট করে ফেললো। ইমাদ চোখ খুলে বলল, বাবাকে জানিয়েই ছাড়বেন তাই না? না, আসলে সরি বলতে এলাম, আপনাকে ব্যথা দিয়েছি তাই। আমার আসলে তেমন ইন্টেনশন ছিল না, জোর করলেন তাই রাগের মাথায় খামচে দিয়েছি, সরি। সমস্যা নেই, এখন যান, বাবা যে এসে যেতে পারে। পুতুল মাথা নাড়িয়ে ফেরত চলে আসলো। সকাল সকাল ইমাদই আগে উঠেছে। পুতুল দেরি করে ওঠে। নাস্তা বানাতে রান্নাঘরে হাজির ইমাদ। বাবা পেপার পড়ছেন সোফার রুমে। পুতুল ঘুম থেকে উঠে ঘুমু ঘুমু চোখে বিছানা থেকে নামতে গিয়ে ল্যাম্পশেডের সাথে ধাক্কা খেলো। বাবা চশমা ঠিক করে বললেন, ইমাদ, তোর রুম থেকে কেমন একটা শব্দ এলো। কথাটা বলে তিনি সেদিকে গেলেন দেখতে। ইমাদ তখন আটা মাখছিল।
ছুটে এসে বাবার সামনে দাঁড়িয়ে বলল, শুনলাম খবরে নাকি স্পেশাল নিউজ বেরিয়েছে, ওটা দেখো। আমি দেখছি আমার রুমে কিসের আওয়াজ এলো। কথাটা বলে ইমাদ রুমে ঢুকলো, দরজা একটু ফাঁক করে। পুতুল পর্দার আড়ালে লুকিয়ে ছিল। ইমাদকে দেখে বের হলো সঙ্গে সঙ্গে। ইমাদের কপালে আঠা মাখামাখি করছে সাথেও। পুতুল ফিক করে হেসে ফেললো এমন দৃশ্য দেখে। ইমাদ ছুটে এসে ওর মুখে হাত দিয়ে বলল, আস্তে। কিরে ইমাদ, তোর হাসির আওয়াজ মেয়েদের মতো শোনালো কেন? ইমাদ পুতুলকে নিয়ে পর্দার আড়ালে চলে গেল। বাবার রুমে উঁকি মেরে বললেন, ওমা গেল কই? আচ্ছা, ওয়াশরুমে মেবি। বাবা চলে গেলেন এই বলে। পুতুল এক দৃষ্টিতে ইমাদের দিকে তাকিয়ে আছে। ইমাদের চোখ দরজার দিকে। পুতুল হাতটা বাড়িয়ে মুখ থেকে ইমাদের হাত ছড়িয়ে বলল, সরি। ইমাদ সরে দাঁড়িয়ে ইতস্তত ফিল করে চলে গেল ওখান থেকে। পুতুল মুচকি হেসে ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে গেছে। ইমাদ পুতুলের প্লেট সুন্দর করে সাজিয়ে এক সাইডে রেখে বাবাকে নিয়ে খেতে বসেছে। পুতুল উঁকি মেরে তাকিয়ে আছে ওর দিকে। পেটে প্রচুর খিদে। মুখটা একটুখানি করে ইমাদের দিকে চেয়ে আছে। ইমাদ ওর চাহনির কারণে ঠিক মতো খেতে পারছে না। বাবা ফোন দেখতে দেখতে খেয়ে যাচ্ছেন। ইমাদ উঠে দাঁড়িয়ে বলল, আমার ব্যাগ গোছাতে হবে। চা বসিয়েছিস? হ্যাঁ। ঠিক আছে, যা। ইমাদ রান্নাঘরে এসে প্লেটটা নিজের পেছনে লুকিয়ে বাবার পেছন দিয়ে গুটি গুটি পায়ে রুমে ঢুকে পরে দম ফেললো। পুতুল ওর হাত থেকে প্লেটটা নিয়ে বলল, খুব খিদে পেয়েছিল। আমি আর বাবা এখন বেরিয়ে পড়বো। আজ আবার আসতে দেরি হবে। বাবা তো একবার বের হলে রাত একটাই ফেরে। বাবা সারাদিন বাইরেই থাকে। পুতুল খাওয়া বন্ধ করে বলল, কেন দুপুরের খাবার খান না? বাহিরে খাই, মা নেই তো, তাই বাসায় আসার টান নাই। যাই হোক, আমার আসতে বিকেল হবে। আপনি রেঁধে খেয়ে নিন, কেমন? ঠিক আছে। ইমাদ তার ব্যাগটা গুছিয়ে সোফার রুমের দিকে চলে গেল। পুতুল খাবারটা খেয়ে পা টিপে টিপে রান্নাঘরে আসলো চায়ের কাপ নেবে বলে। তখন ইমাদের বাবার গলার আওয়াজ শুনে ভয়ে এক কোণায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে সে। ইমাদ পানির বোতলে পানি ভরছিল। বাবাকে সেদিকে যেতে দেখে ছুটে তার আগে এসে রান্নাঘরে ঢুকে পুতুলের সামনে দাঁড়িয়ে পড়লো। পুতুলকে ঢেকে বাবা খেয়াল করেনি। রান্নাঘর থেকে লবঙ্গের বয়ামটা নিয়ে চলে গেলেন। পুতুল মাথা লুকিয়ে রেখেছে। ইমাদ কোমরে হাত দিয়ে বলল, রান্নাঘরে আসা ছাড়া কোনো কাজ নেই আপনার? সরি। আর কত লুকাবো? পুতুল জিভে কামড় দিয়ে চলে গেল এক ছুটে। ইমাদ হেসে ফেললো। কেন হাসলো তার কারণ হয়তো পুতুলের জিভে কামড় দেওয়ার দৃশ্যটা এই প্রথম একটা মেয়ের কাজে ইমাদের মুখে হাসি ফুটলো। সিনথিয়ার সাথে আলাপ 2 মাসের, অথচ একবারও সে ইমাদের মুখে হাসি ফোটাতে পারেনি। এর কারণও জানা, আর তা হলো তাকে আমি কখন মন দিয়ে দেখি না, দেখার চেষ্টাও করি না। ইমাদ বাবার সাথে বাসা থেকে বেরিয়ে গেছে। পুতুল রান্নাটা সেরে ভুলে গোসল করে ফেললো। গোসলের পর ওর মাথায় আসলো তার তো পড়ার কিছুই নাই। ইমাদ আনবে বলেছিল, কিন্তু হয়তো সে ভুলে গেছে। ভেজা শরীরে রুমের মাঝখানে দাঁড়িয়ে গালে হাত দিয়ে ভীষণ করে ভাবছে সে। ভেবে কুল পাচ্ছে না, কি করবে সে। ইমাদের আলমারি খুলতে গিয়ে ফ্লোরে বসে পড়লো, তাও আলমারি খুললো না। ইমাদ লক করে গেছে মনে হয়। এবার কি পরি? যদি এই ভেজা জামা না পাল্টাই তাহলে নিশ্চিত জ্বর এসে যাবে। আর তখন উনি আমার সেবা করবেন নাকি বাবার থেকে আমায় লুকিয়ে রাখবেন? কি করি? ইমাদের আস্তে আস্তে রাত 8টা বেজে গেছে। পুরো বাসার লাইট অফ। প্রথমে ড্রয়িং রুমের আলো জ্বালিয়ে ইমাদ ব্যাগটা সোফায় রেখে নিজের রুমে ঢুকলো পুতুলকে ডাকবে বলে। ওমা, তার রুমের ও আলো নেভানো। সুইচ টিপ দিয়ে আলো জ্বালিয়ে দেখলো পুতুল শুয়ে আছে, মনে হয় ঘুমাচ্ছে। ইমাদ চোখ সরাতে গিয়ে থেমে গেছে। পুতুলের গায়ে তার রুমের পর্দাটা শাড়ির মতন গায়ে জড়িয়ে বেশ সুন্দর করে পড়েছে সে। ইমাদ কপাল কুঁচকে চোখটা নামিয়ে ফেললো। পুতুল এমনটা কেন করেছে মাথায় ঢুকছে না। পরে বারান্দায় ওর জামা ঝুলানো দেখে বুঝতে পারলো পুতুল গোসল করেছে। পুতুলকে না জাগিয়ে আবারও দরজা লক করে বাসা থেকে বেরিয়ে পড়লো সে ওর জন্য জামা কিনবে বলে। পুতুল জেগে গেছে। চোখ ডলে বাসা আলো জ্বলতে দেখে লাফ দিয়ে বিছানা থেকে নেমে বারান্দা থেকে জামা নিয়ে আসলো। ইমাদকে এই অবস্থায় দেখার আগেই জামা পরে ফেলতে হবে। কাজ করে টায়ার্ড হয়ে কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। এত সময় হয়ে গেল, ধুর। ইমাদ জামা নিয়ে বাসায় এসে দেখলো পুতুল মূর্তির মতন দাঁড়িয়ে আছে। ওর হাতে প্যাকেটটা দিয়ে ইমাদ গেস্ট রুমের দিকে চলে গেল। বিছানায় বসে পায়ের জুতো খুলছে এখন। পুতুলের দরজার সাথে হেলানি দিয়ে দাঁড়িয়ে বলল, আপনি কি অফিস থেকে এখন আসলেন নাকি আরো আগে? ইমাদ জুতা খুলে এবার হাতের ঘড়ি খুলছে। পুতুল হালকা এসে নড়ে চড়ে দাঁড়ালো। ইমাদ ঘড়িটা খুলে বলল, লাইট অফ রেখেছিলেন, এখন অন। তো বুঝেন আমি এসেছিলাম কিনা? পুতুল মুখ লুকিয়ে রুমে চলে আসলো এক দৌড়ে। কি লজ্জা! ইস! ইমাদ আবারও হাসছে। ফ্রেশ হয়ে ডাইনিং অব্দি ও আসলো হাসতে হাসতে।
পুতুল ঢোক গিলে কাছে এসে ওকে খাবারটা সার্ভ করে দিয়ে বলল, আমাকে ওভাবে 2 সেকেন্ডের বেশি দেখিনি। দেখলেও ভুলে গেছি। এত লজ্জা পেতে হবে না। আর আপনার পোশাকে খারাপ কিছু ছিল না। চাকমা মেয়েদের মতো লাগছিল। বেশ দারুণ। পারলে ছবি তুলতে পারতেন।